আমার নাম তনয়। আমি কলকাতার ডালহৌসিতে সরকারি অফিসে চাকরি পেয়েছি 2 মাস আগে। আজকে হঠাৎ ছুটির আধ ঘন্টা আগে আমার কাছে ফোন আসে। আমার বাবা ভীষণ অসুস্থ। আমি তক্ষুনি গিয়ে বড়োবাবুকে বলাতে আমাকে 7 দিনের ছুটি মঞ্জুর করে দিল। তখনই আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি যে ফ্ল্যাটটায় ভাড়া থাকি সেখানে আর গেলাম না, সোজা শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিলাম। আমার বাড়ি কাকদ্বীপের নিশ্চিন্তপুর গ্রামে। আমি চাকরি সূত্রে কলকাতায় থাকি। কাকদ্বীপ স্টেশনে ট্রেন এসে থামল। আমি স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম। ঘড়িতে দেখলাম 10টা 40 বাজে। বাড়ি যাব কী করে সেটাই ভাবতে থাকলাম। এখানে 8:30টার পরে আর কিছু পাওয়া যায় না, এই সবই চিন্তা করছি। ঠিক তখনই আমি একটা ভ্যানের আওয়াজ পেলাম। একটা মোটর ভ্যান আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বললাম, ও ভাই দাঁড়াও। ভ্যানওয়ালাটা ভ্যান থামালো। আমি জিজ্ঞেস করলাম, নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছ কি? যাচ্ছি বই কি, খুব বিপদে পড়েছি। সেই কলকাতা থেকে আসছি। এখন তো কোনো গাড়ি ঘোড়া নেই, আপনি ছেড়ে দিলে খুব উপকার হয়। আরে বুঝতে পেরেছি, তুমি বসো। ভ্যানে বসলাম। ভ্যান চলতে থাকলো। ভ্যানওয়ালা জিজ্ঞাসা করলো, বাউ কি এখানে কোনো আত্মীয়র বাড়ি আইছো নাকি? না না, আরে আমি তো এই গাঁয়েরই ছেলে, চাকরির সূত্রে কলকাতায় থাকি। বাবা অসুস্থ হয়েছে খবর পেলাম, তাই দেখতে এলাম। আপনি এত রাতে স্টেশনের কাজ দিয়ে যাচ্ছিলেন, কোনো দরকারি কাজে গেছিলেন বুঝি? না না, আমি ভেরি মালিকের হয়ে ভ্যান চালাই। মাছগুলো নিয়ে সকালে পাইকারিতে দিয়ে আসি। মালিকের ছেলের আজকে জন্মদিন ছিল, ওইখানে খেয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। এরকমই নানা কথা বলতে বলতে আমি নিশ্চিন্তপুরের কাছে চলে এলাম। ভ্যান থেকে নেমে বললাম, তা কত দিতে হবে? বাবা অসুস্থ, আগে ঘরে যাও দেখিনি, ওসব কিছু লাগবে না। আচ্ছা বেশ, তা আপনার বাড়ি এখান থেকে কত দূরে? এখনো আধা ঘন্টা মতো তো লাগবে। ও বুড়ো শিব মন্দিরের ওইখানে তাকি। তাকে বিদায় জানিয়ে আমি গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার পাশেই মস্ত বড় খাল। এই খালটা নদীর সাথে যুক্ত। নিয়মিত এখানে জোয়ার ভাটা খেলে। এই পথ ধরেই আমাকে এখন 20 মিনিট হেঁটে যেতে হবে। এই রাস্তায় আবার শেয়ালের উপদ্রবও আছে, তাই জোরে জোরে পা চালাতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের শ্মশানের দিকে চলে এলাম। এখান থেকে আর বেশিক্ষণ না, 10 মিনিট লাগবে। শ্মশানটা পার করে বাঁদিকে খালের ওপর যে পোলটা আছে, পোলটা পার করার জন্য এগোলাম। পোলটা পার করে শেষের মুখে যখন এসে দাঁড়ালাম, একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। ঠিক পরক্ষণে একটি মহিলার বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে এলো। আমি তখনও পোলের শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম। খেয়াল করলাম আওয়াজটা আসছিল পোলের নিচের থেকে। এবার আমি কিছুটা ঝুঁকে দেখলাম একটা মহিলা তার কোলে একটি ছোট বাচ্চাকে ধরে কাঁদছে, এবং বাচ্চাটাও কাঁদছে। এত রাতে, তাও আবার পোলের নিচে বসে সদ্যজাত বাচ্চাকে নিয়ে কাঁদছে। আমি কিছুটা অবাকই হলাম। শুনছেন, আপনি এত রাতে এখানে এইভাবে বসে কাঁদছেন কেন? দেখলাম আমার কথায় কোনো উত্তর পেলাম না। তখনও মহিলাটি কেঁদেই যাচ্ছেন। আমি আরেকবার বললাম, আপনি কি কোনো বিপদে পড়েছেন? কোনো সাহায্যের দরকার কি আপনার? আমায় বলতে পারেন। কথাটা বলার সাথে সাথে দেখলাম বাচ্চাটি এবং মহিলাটি কান্না থামিয়ে দিল। আমি এবার পোলের দিকে ঝুঁকে আমার হাতটা বাড়িয়ে দিলাম। আমার হাতটা ধরে উঠে আসুন। এবার মহিলাটি আস্তে আস্তে হাতটা বাড়াতে বাড়াতে সজোরে আমার হাতটা টেনে ধরল। আমি অনুভব করলাম হাতটা বরফের মতো ঠান্ডা। তখনই মহিলাটি মুখটা তুলল। হা, কি বিভৎস! চোখে মনি নেই, চোখটা পুরো সাদা, আর মুখের নানান জায়গায় ক্ষত। তারপর বাচ্চাটার দিকে চোখ পড়ল, তারও চোখে মনি নেই, হামাগুড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসছে। আমি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম এবং পেছনের দিকে সরে গেলাম। তারপর দেখলাম মহিলাটি আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। যখন সে পুরোপুরি ওপরের দিকে উঠে এলো, দেখলাম তার কোমরের নিচের অংশ নেই, পেটের নিচ থেকে নাড়ি ভুড়ি ঝুলছে। আমি হতভম্ব। মহিলাটি দেখলাম
আমার সামনে দু হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম এখানে আর বেশিক্ষণ থাকলে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমি পেছন ঘুরে দৌড়াতে থাকলাম। পেছনে দেখলাম বাচ্চাটি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, আর মহিলাটি হাতের ওপর ভর দিয়ে দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। আমি আরও প্রাণপণে ছুটতে থাকলাম। আমি দৌড়চ্ছি। হঠাৎ কিছু একটা পায়ে লেগে আমি হুমড়ি খেয়ে পড়লাম। আহ! আমার পায়ে, মাথায়, হাতে অনেক জায়গায় চোট পেয়েছি। উঠে দাঁড়াতে পারছি না। শুয়ে কাতরাচ্ছি। মহিলাটি দেখলাম আমার পায়ের ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। সে এবার কনুই দিয়ে আমার পেটের কাছে জোরে একটা আঘাত করলো। বাচ্চাটা হাত দিয়ে আমার মাথায় দাম দাম করে মারতে থাকলো। এইবার সে দ্রুত আমার দিকে এগিয়ে আসলো, বুকের ওপর চড়ে বসে আমার গলা টিপে ধরলো এবং বাচ্চাটি হাতের নখ দিয়ে আমার সারা মুখে অজস্র আঁচড় কাটতে থাকলো। এবার আমার দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। ঠিক তখনই দূর থেকে কার গলার আওয়াজ শুনে খোকা বাবু বলে চেল্লাচ্ছে কেউ। তারপরই দেখলাম মহিলাটি এবং বাচ্চাটার অবয়ব অদৃশ্য হয়ে গেল। আমি জ্ঞান হারালাম। পরের দিন যখন জ্ঞান ফিরল, আমি আমার বিছানায় শুয়ে দেখলাম আমার সামনে বসে সেবা করছে কানাইদা, আমাদের বাড়ির চাকর। বুঝতে পারলাম কাল কানাইদাই আমার প্রাণ বাঁচিয়েছে। কানাইদা, কাল যদি তুমি না আসতে তাহলে জানি না আমার কি হতো। ওটা কি ছিল কানাইদা? ওটার বিষয় তো আমরাও তেমন কিছু জানি না। একদিন সকালে কিছু লোক খালের মাছ ধরতে গিয়ে দেখলো একটা বাচ্চা ও একটা মহিলার হাত কাটা দেহ খালের মধ্যে ভাসছে। তারপর পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসে, দেহ নিয়ে যায়। তারপর থেকেই ওই উপদ্রব শুরু হয়েছে। গভীর রাতে যখনই কেউ ওই খালপাড়ের রাস্তা দিয়ে আসে তখনই ওই বাচ্চা আর তার মাকে ওইখানে দেখতে পায়। তোমার আগেও দুজনের তো মানে এরকমই মরতে মরতে বেঁচেছে আর কি। ও সব থাক, এখন তুমি বিশ্রাম নাও বাবা, ঠিক আছে? হ্যাঁ, বিশ্রাম করো।